প্রতি বছর মে মাস নাগাদ করে একটি বা দুটি, তিনটি বা তার অধিক ঘূর্ণিঝড় তাণ্ডব চালাচ্ছে উপকূলবর্তী জেলাগুলির উপর। বিশেষ করে উড়িষ্যার গোপালপুর, পশ্চিমবঙ্গের সুন্দরবন, মেদিনীপুর এসব অঞ্চলের উপর দিয়ে বাংলার ভেতরে প্রবেশ করে, আবার তা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মধ্যেও ল্যান্ডফল করছে। যৎপরোনায় উপকূলবর্তী অঞ্চলের মানুষরা প্রতি বছর এ সময় এক ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। ক্ষয়ক্ষতির বহর যাই হোক না কেন, মানুষ যতই মরুক না কেন, এইসব ঝড়গুলির প্রত্যেকটির আলাদা আলাদা সুন্দর একটি করে নাম আছে এবং সেই নামগুলোর একটি মাহাত্ম্যও আছে। নমস্কার বন্ধুরা, কানুকে ডাকতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে বিষয়গুলি আপনাদের সামনে আমি তুলে ধরব: নাম্বার 1, ঘূর্ণিঝড়ের নামকরণের ইতিহাস। নাম্বার 2, ঝড়ের নাম দেওয়ার কিসের দরকার। নাম্বার 3, নাম কিভাবে দিতে হয়। নাম্বার 4, আমাদের ঘূর্ণিঝড়গুলোর নামকরণ কারা করেন। নাম্বার 5, আগত ঘূর্ণিঝড়গুলি কি কি। सावधान सावधान सावधान, ये जानकारी आपको भारतीय तटरक्षक की तरफ से दी जा रही है। समुद्र में तूफान आ रहा है, आपसे अनुरोध है कि आप नजदीकी बंदरगाह की तरफ चले जाएं। सावधान सावधान सावधान। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে ধারণা করা হয় অস্ট্রেলিয়ান আবহাওয়াবিদ ক্লেমেন্ট ইয়ার্গ ঝড়ের প্রথম নামকরণ করতে শুরু করেন। এই নামগুলি মহিলা, পৌরাণিক ব্যক্তি এবং রাজনীতিবিদদের নাম অনুসারে করা হতো। 1890-এর দিকে কঠিন কঠিন নাম ব্যবহার করা হতো, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ঝড়গুলির নাম দেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত নাম ব্যবহারের প্রচলন শুরু হয়, বিশেষ করে নারীদের নাম। এক্ষেত্রে স্ত্রী, বান্ধবী এবং প্রেমিকাদের সহজ নাম ব্যবহার করা হতো। এই সহজ নাম ব্যবহারের কারণ হলো উচ্চারণের সুবিধে, সংক্ষিপ্ত সময়ে উচ্চারণ করা যায়, যা রেডিও বা তারের মাধ্যমে সহজে ছড়িয়ে দেওয়া যায়। 1953 সালে আনুষ্ঠানিকভাবে ঘূর্ণিঝড়ের নামকরণ প্রকাশ করা হয়, যখন ন্যাশনাল ওয়েদার সার্ভিস আটলান্টিক অববাহিকার ঝড়ের জন্য বিভিন্ন মহিলার নাম দিয়ে একটি ঝড়ের নামের তালিকা প্রকাশ করে। শুধু এই নামগুলি দেখলেই বুঝবেন যে এই নামগুলি তাদের প্রিয়তমাদের নামে বা পছন্দের স্ত্রী বা প্রেমিকার নাম দিয়ে রাখা হয়েছে, যেমন এলাইজ, বারবারা, কারোল, ডলি, এডনা, ফ্লোরেন্স, গালি, হেজেল, আইরেনি প্রমুখ। 1979 সালের পর থেকে ঝড়ের নামে মহিলাদের নামের সাথে সাথে পুরুষদের নামও ব্যবহার হতে শুরু করে। কারণ হিসাবে বলা হয়েছিল শুধুমাত্র মহিলাদের নাম ব্যবহার করলে সেটা যৌনতাকে প্রমোট করবে। এবার আসি ঝড়ের নাম দেওয়ার কি দরকার আছে সে বিষয়ে। নাম্বার 1, নাম থাকলে সে ঝড় বিষয়ে জনগণকে সতর্ক করতে সুবিধে হয়। যেমন রেমাল ঝড় আসছে বলে প্রশাসন প্রচার করছে, ফলত লোকজন বুঝতেই পারছে গভর্নমেন্ট তার থেকে সতর্ক থাকতে বলছে। নম্বর 2, ব্যাপকতা এবং তার কতটা প্রভাব আলাদা করে আইডেন্টিফাই করতেও সুবিধে হয়। যেমন ধরুন 2019 সালের ঝড়ের ব্যাপকতা সম্বন্ধে যদি আপনার কাছে জানতে চাওয়া হয় তাহলে আপনি কনফিউজড হয়ে যাবেন, কিন্তু যদি বলা হয় আয়লার নাম, তাহলে চট করে আপনার মাথায় সেই ঝড়টির কথা চলে আসবে এবং তার ব্যাপকতা এবং বিস্তার সম্পর্কে আপনি একটি ধারণা সকলকেই দিতে পারবেন। নম্বর 3, আবহাওয়াবিদদের গবেষণা করতে সুবিধে হয়। নাম দিয়ে আলাদা আলাদা করে প্রতিটি ঝড়ের বৈশিষ্ট্য এবং তার ব্যাপকতা বিশ্লেষণে এবং রিসার্চ পেপার বা অনন্য আর্টিকেল লেখার ক্ষেত্রে এই বিষয়গুলি সুবিধে হয়। নাম কিভাবে দিতে হয় বা নাম কিভাবে দেওয়া হয়ে থাকে। নাম দেওয়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে যে জিনিসগুলি মাথায় রাখতে হয় তা হলো অবশ্যই স্বতন্ত্রতা, সংক্ষিপ্ত এবং স্থানীয় ভৌগোলিক এলাকার সংস্কৃতির সাথে সংযুক্ত, তৎসহ তা প্রাসঙ্গিক হতে হবে ওই এলাকায়। এর সাথে সাথে উচ্চারণ সহজ হতে হবে, দ্রুত যোগাযোগের জন্য নামের অক্ষর সংখ্যা কম হতে হবে, স্থানীয় অঞ্চলে সুপরিচিত হতে হবে, সর্বোচ্চ 8টি অক্ষর থাকবে। এই সব ক্রাইটেরিয়া ম্যাচ করবার পরেও সেই নাম নিয়ে যদি কোনো দেশের আপত্তি থাকে তাহলেও সেই নাম বাদ যায়। আটলান্টিক বেসিনে যেই ঝড়গুলি হয় সেই ঝড়গুলির নাম কিউ, ইউ, এক্স, ওয়াই, জেড এই 5টি অক্ষর দিয়ে শুরু করা যায় না, বাকি অক্ষর দিয়ে ঝড়গুলির নাম রাখা যেতেই পারে। ঝড়ের প্রতিটি বার্ষিক চক্রের তালিকায় 21টি করে নাম রাখা থাকে। অ্যালফাবেটিক্যালি এই ঝড়ের নামগুলি আসে। উদাহরণ হিসাবে বলা যায়, একই বছরে যদি 10টা ঝড় হয় তাহলে ওই 21টা নামের মধ্যে থেকে ইংরেজি অক্ষরের পরপর অনুসারে নামগুলি আসতে থাকবে। যদি কোনো বছর আবার 21টির বেশি ঝড় হয় তাহলে ওই নামগুলি ঘুরে ফিরে আসবে, কিন্তু তার সাথে গ্রিক বর্ণমালা যুক্ত হয়ে যাবে, যেমন হ্যারিকেন, আলফা, বিট বা গামা। আবার কোনো ঝড়ের ব্যাপকতা এবং ধ্বংসাত্মক লীলা যদি মারাত্মক হয় তাহলে সেই নামটি আর দেওয়া হবে না।
যেমন 2005 সালে ঘটে যাওয়া ক্যাটরিনা ঝড় 2011 সালে পুনরাবৃত্তির সময় তার নাম ক্যাটরিনা আর রাখা হয়নি, সেটাকে পরিবর্তন করে ক্যাটিয়া রাখা হয়। এইভাবে 6 বছরের জন্য একত্রে অনেকগুলি নাম নির্ধারণ করে রাখা হয়। 6 বছর পরে নামের আবার পুনরাবৃত্তি ঘটে। এই নিয়ম আটলান্টিক রিজিয়নের ক্ষেত্রেই প্রযোজ্য। এবার প্রশ্ন হলো, আমাদের বাংলায় ঘটে যাওয়া ঘূর্ণিঝড়গুলির নামকরণ কারা করে? ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন বর্তমান বিশ্বে 6টি বিশেষ আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র RSMC এবং 5টি আঞ্চলিক ক্রান্তীয় ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র রয়েছে। এইখান থেকেই ঘূর্ণিঝড়গুলির নামকরণ করা হয়। WMOর অংশ হিসাবে উত্তর ভারতীয় ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে থাকে RSMC, ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সিস্টেম ও ভারতের আবহাওয়া দপ্তর। নামকরণে অংশগ্রহণকারী 13টি দেশ হলো ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওমান, ইরান, সৌদি আরব, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরশাহী এবং কাতার। বঙ্গোপসাগর এবং আরব সাগরের ঘূর্ণিঝড়গুলির নামকরণ শুরু হয় 2004 সালের সেপ্টেম্বর থেকে। এ সময় 8টি দেশ 64টি ঝড়ের নাম দিয়েছিল এবং তা ব্যবহারও করা হয়ে গেছে। কিন্তু 2020 সালে 13টি দেশের প্রস্তাবিত 169টি নাম বর্তমানে উত্তর ভারতের ঝড়গুলির ক্ষেত্রে দেওয়া হচ্ছে। রেমাল এই নামগুলোরই একটি। এই নামটি প্রস্তাব করেছে ওমান, যার অর্থ আরবিতে বালি। অদূর ভবিষ্যতে উত্তর ভারতীয় ঘূর্ণিঝড়গুলির নাম হলো আসানা, যার নাম পাকিস্তান দিয়েছে, ডানা কাতার দিয়েছে, ফেঙ্গাল সৌদি আরব দিয়েছে, শক্তি শ্রীলঙ্কা দিয়েছে, মন্থ থাই দিয়েছে এবং সেনিয়ার সংযুক্ত আরব আমিরশাহী দিয়েছে, দিত্য দিয়েছে ইয়েমেন। আজ এ পর্যন্তই। আমার ভিডিও এবং রিসার্চের ধরন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যদি কোনো সাজেশন দিতে চান কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে।